নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 ওয়ানডের জন্য বাংলাদেশের 15 সদস্যের দল ঘোষণা। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ীদের ওপরই আস্থা সুমনের, আছেন মোস্তাফিজ রানারাও। তামিম চাইলে আবারও বোর্ডে ফিরতে প্রস্তুত সুজন, কাজ করতে চান ক্রিকেটের যে কোনো জায়গায়। বিশ্বকাপ না খেলায় কাঠগড়ায় তুললেন সাবেক প্রেসিডেন্ট বুলবুলকে। বিসিবির মতো বাফুফে নির্বাচনেও প্রভাব খাটাতে চেয়েছিলেন আসিফ মাহমুদ, ফিফার কারণে সরে আসেন তাবিতের পদ থেকে, মন্তব্য সার্চ কমিটির সদস্য মেজর ইমরোজের। এবং লা লিগার শিরোপা রেস থেকে ছিটকে গেল রিয়াল মাদ্রিদ। মায়োর্কার পর এবার জিরোনা বাধা পেরোতে পারল না লস ব্লাঙ্কোস, ম্যাচ ড্র 1-1 গোলে। শুরুতে ক্রিকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 ওয়ানডের জন্য বাংলাদেশের 15 সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। আজ এক সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের নাম জানান বিসিবির নতুন নির্বাচক প্যানেল। নিজেদের প্রথম অ্যাসাইনমেন্টে কোনো পরীক্ষা নিরীক্ষার দিকে হাঁটেননি হাবিবুল বাশার সুমন, শান্ত, নাদিফ এবং নাইমরা। পাকিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ জয়ী দলের সদস্যদেরকেই রেখে দেয়া হয়েছে এখানেও। তবে পরবর্তী 6 মাস দল নিয়ে পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। বিশ্বকাপের 6 মাস আগেই দল চূড়ান্ত হয়ে যাবে বলে বিশ্বাস তার। কিউইদের বিপক্ষে মেহেদী হাসান মিরাজের সঙ্গী হিসেবে আছেন সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা। প্রথম 2 ওয়ানডের পারফরমেন্সের উপর ভিত্তি করে দেয়া হবে শেষ ম্যাচের স্কোয়াড। আমি চাইব 6 মাসের মধ্যে আমাদের ওয়ার্ল্ড কাপ টিমটা সেটেল করে ফেলতে, পরের দিকে যেন আমাদের ইঞ্জুরি হলে আলাদা কথা, মিডল অর্ডারে কাজ করে আছে। আমাদের ওপেনিংটা অনেকদিন ধরে আমি বলে আনসেটেলই, কারণ একটা যে কোনো ভালো টিমের দেখবেন যে ওপেনিংটা সবসময় সেটেল থাকে, মানে জানে একটা পার্টনারশিপ, ওপেনিং কিন্তু পার্টনারশিপের ব্যাপার থাকে, ওই পার্টনারশিপটা হওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো কিছু জায়গায় আছে যেখানে আমরা ডেফিনেটলি চিন্তা ভাবনা করছি, যেখানে আমরা কাজ করবো। বাট একটা কথা বারবার বলছি যে আমি কাজ করবো বাই নট স্যাক্রিফাইসিং, মানে বাংলাদেশের বেস্ট 11 বাদ দিয়ে। আমার কাছে টপ রেটিং সেটাই, তারপরে যে সুযোগটা থাকবে সেটা আমরা করবো। হোম অফ ক্রিকেটে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। দল ঘোষণার আরও খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শিমুল, পাকিস্তানের বিপক্ষে 2-1 ব্যবধানে যে সিরিজটি জিতেছে, আমরা সেই সিরিজে দেখেছি যে 3টি ম্যাচেই সেম একাদশ খেলিয়েছে যে আগের নির্বাচক প্যানেল ছিলেন তারা। সেই কারণে আসলে এই সিরিজে কোনো ধরনের পরিবর্তন আনেনি। কিছুক্ষণ আগে দল ঘোষণা পরবর্তী সময়ে যে সংবাদ সম্মেলন করেছেন নির্বাচক প্যানেলের 4 জনই উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকভাবে বলা চলে যে তাদের কার্যক্রমটাও শুরু হলো এবং আনুষ্ঠানিকভাবে আজকে তারা প্রথমবারের মতো প্রেস ব্রিফিং করেছে। বেশ কিছু পরিবর্তনও আমরা আসলে দেখছি। আগের সিরিজগুলোর আগে যখন আসলে দল ঘোষণা করা হতো, আমরা সেইভাবে পাওয়া যেত না নির্বাচক প্যানেলদের কে আসলে মানে কোন ক্রিকেটারকে রাখা হলো, কেন বা বাদ দেওয়া হলো, সেই ব্যাখ্যাগুলো আসলে জানার চেষ্টা করেও আসলে আমরা মানে বেশ কয়েকবার ব্যর্থ হতে হয়েছে। তবে এই ধারাটা থেকে বের হয়ে বর্তমান নির্বাচক প্যানেল আসলে তারা আজকে যেটা বলছিলেন যে তারা ব্যাখ্যাটা আসলে দিতে চান, কাকে রাখা হচ্ছে, কাকে বাদ দেওয়া হচ্ছে। এবং পাশাপাশি তারা এটাও বলেছেন যেহেতু একটা স্কোয়াড ঘোষণা করা হয়েছিল আগে এবং কি 4 জন ক্রিকেটারই খেলার সুযোগ পাননি, তাই তাদেরকে সুযোগ দেওয়ার জন্য মূলত হচ্ছে অপরিবর্তিত একাদশ স্কোয়াড রাখা হয়েছে। এবং এই স্কোয়াড নিয়ে যে পরীক্ষা নিরীক্ষার বিষয়টি রয়েছে সেটিও আসলে আগামী 6 মাসের মধ্যেই তারা সেরে ফেলতে চান। যেহেতু সামনে বিশ্বকাপ রয়েছে, সেই বিশ্বকাপের বিবেচনায় রেখে প্রায় 6 মাস আগে, অর্থাৎ বিশ্বকাপ শুরুর 6 মাস আগের মধ্যেই তাদের পরীক্ষা নিরীক্ষাগুলো শেষ করতে চান এবং শেষ 6 মাসে বিশ্বকাপ শুরুর আগে এই একই স্কোয়াড নিয়ে আসলে খেলতে চান। বড় ধরনের কোনো ইনজুরি সমস্যা যদি না হয় সেই ক্ষেত্রে আসলে খুব বেশি পরিবর্তন সেখানে আসবে না। পাশাপাশি যে বিষয়টা আসলে বর্তমান নির্বাচক প্যানেলের কাছেও কনসার্ন, সেটা হচ্ছে যে টপ অর্ডার এবং কি ব্যাটিং অর্ডারের যেই সাম্প্রতিক সময় পারফরমেন্স, সেটা নিয়ে আসলে তারাও চিন্তিত এবং তারা একটা সেট টপ অর্ডার তৈরি করতে চাচ্ছেন এবং সেই লক্ষ্যে পর্যাপ্ত সুযোগ দিতে চান। এবং যেই ক্রিকেটার যেই প্রত্যেকটি ফরম্যাটের জন্য যেই অধিনায়কদেরকে নির্ধারণ করেছে আগের বোর্ড, এবং সেটাই কি আসলে তারা কন্টিনিউ করতে চান এবং কি বিশ্বকাপ পর্যন্ত তাদের উপর আস্থা রাখতে চান। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণার। তারেক হাসান শিমুল যুক্ত হয়েছেন, জানাচ্ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সবশেষ খবর। এদিকে তামিম ইকবাল চাইলে আবারও বিসিবিতে ফিরবেন খালিদ মাহমুদ সুজন। অ্যাডহক কমিটির সভাপতিকে নিয়ে বেশ আশাবাদী সাবেক টাইগার অধিনায়ক। তবে কাঠগড়ায় তুলেছেন আমিনুল ইসলাম বুলবুলকে। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে দায়ী করেছেন বিসিবির সাবেক সভাপতিকে। বুলবুলের তুলনায় তামিম সিদ্ধান্ত গ্রহণে বেশি পারদর্শী
বিশ্বাস সুজনের। 2013 থেকে টানা 3 মেয়াদে বিসিবি পরিচালকের দায়িত্ব সামলেছেন খালেদ মাহমুদ সুজন। নানান সময়ে নানান দায়িত্বে। তবে জুলাই বিপ্লবের পর নাজমুল হাসান পাপনের বোর্ড ভেঙে গেলে বিসিবিতে ইতি ঘটে সুজন অধ্যায়েরও। এরপর ভিন্ন দুই সভাপতির নেতৃত্বে গঠন করা হয় ভিন্ন দুই বোর্ড। ফারুক আর বুলবুল দুজনই সাবেক ক্রিকেটার হলেও বোর্ডে উপেক্ষিত ছিলেন সুজন। পরিবর্তিত প্রেক্ষাপটে আবারও বিসিবির সঙ্গে দূরত্ব কমছে সাবেক টাইগার অধিনায়কের। অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালের প্রশংসায় পঞ্চমুখ তিনি। এই প্রথম মানে বোর্ড ছাড়ার পর কোনো প্রেসিডেন্ট ফোন করে আসলে মানে যখন ডাকছে তখন তো এটা তো কেন হচ্ছে নো, ঠিক না? তো এই জন্যই যাওয়া বোর্ডে আসলে অনেক দিন পরে, প্রায় 21 মাস পরে মনে হয় বোর্ডে গেলাম। 3 মাসের জন্য আসছে। এখন মানে বোর্ড কিন্তু অনেক ভাস্ট একটা জায়গা, এখানে অনেক কিছু চিন্তা করলে এখনই হবে না, বাট প্রায়োরিটি সেট করে তাই যদি কাজ করে, যেমন প্রিমিয়ার লিগের ব্যাপারে হি ইজ ভেরি সিরিয়াস যে এটা করতে হবে। প্লেয়াররা খেলতে পারছে না, তাদের আর্থিকভাবে তারা আছে, তাও খেলাটা হচ্ছে, সবচেয়ে বড় খেলাটা হচ্ছে না। তো এইটা একটা কনসার্নের জায়গা ওর। এসে যেটা করলো, প্লেয়ারদের ম্যাচ ফিজ এগুলো নিয়েও কাজ করলো, যেটা প্রয়োজন ছিল। তামিমের প্রশংসা করলেও সাবেক দুই বোর্ড প্রেসিডেন্টকে তুললেন কাঠগড়ায়। বিশেষ করে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে দায়ী করেছেন আমিনুল ইসলাম বুলবুলকে। যেমন আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি, এটা ওনার ফাইট করা উচিত ছিল, আমি যেটা মনে করি। এবং ওনার সরকারকে বলা উচিত ছিল তাহলে যে যদি আমরা ওয়ার্ল্ড কাপ না খেলি তাহলে আমি রিজাইন করবো। ওনার এইটুকু গার্ডস দেখানো উচিত ছিল এটলিস্ট। দায়িত্ব গ্রহণের পর থেকে বিসিবিতে ব্যস্ত সময় কাটছে তামিমের। ঘরোয়া ক্রিকেট নিয়ে নিচ্ছেন একের পর এক বড় সিদ্ধান্ত। বাড়ানো হয়েছে নারী ও পুরুষ ক্রিকেটারদের পারিশ্রমিক। অচলাবস্থা কাটছে ঢাকা লিগের। সিদ্ধান্ত গ্রহণের বেলায় আমিনুলের চেয়ে তামিমকে এগিয়ে রাখলেন সাবেক এই পরিচালক। এর আগেও প্রিভিয়াসলি দুটা সিনিয়র ক্যাপ্টেন আমাদের বোর্ড প্রেসিডেন্ট হয়েছিলেন, ফারুক ভাই এবং বুলবুল ভাই। দুজনে অনেক এক্সপিরিয়েন্স, তারাও ক্রিকেটের ভালো মানুষ, ভালো ক্রিকেটার ছিলেন। তারা কেন পারেন নাই বা কোন দিকে তারা আটকে ছিলেন, কেন বা ডিসিশন নিতে পারেন নাই, না কী হয়েছে আমি জানি না। বাট আমি মনে করি যে তামিমকে ইন্টারিম দায়িত্ব দেওয়া আছে, তাই মনে হয় ডিসিশন নিতে পারবে এবং সবার সাথে মিলেই সে কাজ করতে পারবে, এবং তামিমের ইচ্ছেটাও সেটা। কোন ভূমিকায় সুজন বিসিবিতে ফিরবেন তা এখনও নিশ্চিত নয়। নির্বাচনে জয়ী হলে ফিরতে পারেন পরিচালক হিসেবে। এর আগে জাতীয় দলের টিম ম্যানেজারের দায়িত্বে কাজ করেছেন। সমালোচনা আছে, তবে ক্রিকেটে তার অভিজ্ঞতা দেশের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হতে পারে তামিমের বোর্ডের জন্য। নিউজিল্যান্ড সিরিজেও মিরপুরে স্পোর্টিং উইকেট বানানোর পরিকল্পনা বিসিবির নতুন গ্রাউন্ডস কমিটির। শনিবার চট্টগ্রাম স্টেডিয়াম পরিদর্শন করে দ্রুতই সেখানের সব সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন এই কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। এছাড়া পূর্বাঞ্চলের মাটি চুরির ঘটনা আবারও তদন্ত করে সিদ্ধান্ত নেবে বর্তমান বোর্ড। পর্যবেক্ষণ করে গত বোর্ডের সময় নেয়া 100 উইকেটস পরিকল্পনারও বাস্তবায়ন করার ইচ্ছা জানালেন বাবু। কদিন আগে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবিতে গঠন হয়েছে অ্যাডহক কমিটি। নতুন এই কমিটির সামনে প্রথম চ্যালেঞ্জ নিউজিল্যান্ড সিরিজ। ম্যাচ ভেন্যু চট্টগ্রামের আউটফিল্ডের বেহাল অবস্থা। সব সমস্যা নিয়ে এদিন আলোচনায় বসে নতুন গ্রাউন্ডস কমিটি। পাকিস্তান সিরিজে মিরপুর দেখেছে স্পোর্টিং উইকেট, ক্রিকেটাররাও দেখিয়েছে তাদের নৈপুণ্য। নিউজিল্যান্ড সিরিজে কেমন হবে মিরপুরের উইকেটের চরিত্র? চট্টগ্রাম স্টেডিয়াম নিয়েও কি সিদ্ধান্ত নিল নতুন কমিটি? নিউজিল্যান্ডের সাথে যেহেতু খেলা, আমরা অবশ্যই আমাদের যেহেতু হোম গ্রাউন্ড, আমরা হোমে তো খেলা হলে বুঝিনি আমাদের খেলোয়াড়দের বা আমাদের কিছু চাহিদা থাকে। আমরা চাই একটা সুন্দর উইকেট হবে, যে উইকেটে নিউজিল্যান্ডের প্লেয়াররাও খেলে স্বাচ্ছন্দ্য ফিল করবে। ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য যে সমস্ত গ্রাউন্ডগুলি সিলেক্ট করা হয়েছে সেগুলির কী কন্ডিশন, কী কী প্রয়োজন আছে সেগুলির ব্যাপারে আমি আগামী 2 দিনের ভিতরে রিপোর্ট দেওয়ার জন্য আমি বলেছি, এবং রিপোর্ট পাওয়ার পরে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। এদিকে বুলবুলের বোর্ডে পূর্বাঞ্চলের মাটি চুরি নিয়ে আলোচনা হয়েছে, অনেক তদন্ত রিপোর্টও জমা পড়েছে। সেই চুরি নিয়ে কি পদক্ষেপ নেবে বর্তমান অ্যাডহক কমিটির গ্রাউন্ডস ডিপার্টমেন্ট? আসলে কি ঘটনা ঘটেছিল সেই সত্য উদ্ঘাটনের চেষ্টা করবো ইনশাল্লাহ। ডেফিনেটলি 5ই আগস্টের পরে গ্রাউন্ডসগুলিতে কি হয়েছে, ভেন্যুগুলিতে কি হয়েছে সবগুলি আমরা খতিয়ে দেখব। তাছাড়া আগের গত 15-16 বছর যে ঘটনাগুলি ঘটেছে সেগুলি আমরা খতিয়ে দেখব। গেল বোর্ডে পাইলটের গ্রাউন্ডস কমিটি প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেট ছড়িয়েছিল 100 উইকেটস করার পরিকল্পনা। তার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নতুন চেয়ারম্যান। পর্যবেক্ষণ করে এই পরিকল্পনা বাস্তবায়নের ইচ্ছা আছে বর্তমান বোর্ডের। প্রত্যন্ত অঞ্চল থেকে যদি খেলোয়াড় তুলে আনতে হয় তাদেরকে ফ্যাসিলিটিসটাও এনশিওর করতে হবে, অর্থাৎ একটি মাঠের পাশাপাশি উইকেটটা যাতে একেবারে ভালো স্ট্যান্ডার্ড হয় সেটাও ব্যবস্থা করতে হবে। 100 উইকেট প্ল্যান যেটা পাইলট করেছে এটা একটি ভালো উদ্যোগ। যদি আমরা দেখবো, আগে খতিয়ে দেখবো যে এগুলি কোথায় কোথায় করার উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটা দেখার পরে আমরা এটা সিদ্ধান্ত নেব যে এগুলি করা প্রয়োজন আছে কি না। 3 মাসের মেয়াদে বিসিবিতে এই অ্যাডহক কমিটি। এই সময়ের মধ্যেই খুলনা বগুড়া স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু করার পরিকল্পনার কথা জানান নতুন চেয়ারম্যান। সবগুলি